কথা বলবো সৌরজগৎ ও ভূমণ্ডল নিয়ে। তৃতীয় অধ্যায়, পরিচ্ছেদ ৩.৩, পৃথিবীর গতি নিয়ে কথা বলবো। পৃথিবীর দুই রকমের গতি আছে। একটা হলো আহ্নিক গতি, আরেকটা হলো বার্ষিক গতি। প্রতিদিন সকালে আমরা সূর্যকে দেখি যে পূর্ব দিক থেকে ধীরে ধীরে আমাদের মাথার উপরে উঠে আসছে দুপুরবেলায়। আবার দুপুর পার হতে হতে যখন সন্ধ্যা হয়ে যায় তখন পশ্চিমে যেতে যেতে একেবারে মিলিয়ে যায়। এর কারণ মাধ্যাকর্ষণ নিয়ন্ত্রিত পৃথিবী সূর্যকে সামনে রেখে নিজ অক্ষে লাটিমের মতন ঘুরতে থাকে। ফলে সূর্য যেখানে আলো দিতে শুরু করে পৃথিবীর সেই অংশে সূর্য উঠতে দেখা যায়, আর যেখান থেকে আলো মিলিয়ে যেতে থাকে সেখানে ডুবতে দেখা যায়। পৃথিবীর এই গতিকে বলে আহ্নিক গতি। এই আহ্নিক গতির ফলে এই জায়গাটায় সূর্যের আলো পড়েছে, এই জায়গাটা হলো দিন। আর এখানে সূর্যের আলো পড়েনি তাই অন্ধকার হয়ে আছে, এই জায়গাটা হলো রাত। পৃথিবীর দিন ও রাত। নিজ অক্ষে পৃথিবীর এই আহ্নিক গতি বা ক্রমাগত এই পশ্চিম থেকে পূর্ব দিকে যে আবর্তন, এর ফলেই দিন এবং রাত হয়। পৃথিবীর একটা পূর্ণ আবর্তনকে সৌর দিন বলে। এখানে দিন, এখানে আলো আছে, আর এখানে রাত হয়েছে। এই ছবিটাতে ছায়াবৃত্ত আসলে এই জায়গাটা, এখানটাতে অন্ধকার হয়ে আছে, অন্ধকার এবং আলোর মাঝামাঝি জায়গা। আহ্নিক গতির ফলে দিন ও রাত হয়। আহ্নিক গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে এক চক্কর দিতে, এই পশ্চিম থেকে পূর্ব দিকে এক চক্কর দিতে এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে এক চক্কর দিতে পৃথিবীর 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময় লাগে। এই সময়কে 24 ঘন্টা ধরে ঘন্টাগুলোকে আবার মিনিট সেকেন্ড হিসেব করে সময় গণনা করা যায়। প্রতিদিনের এই বাড়তি যে 3 মিনিট 56 সেকেন্ড সময় রয়ে গেল, এগুলো একসঙ্গে মিলে 4 বছরে একটা গোটা দিন হয়। সেই দিনটিকে ফেব্রুয়ারি মাসের সঙ্গে জুড়ে দিয়ে ফেব্রুয়ারি মাসটা সেই বছর হয় 29 দিনে। আহ্নিক গতির ফলে পৃথিবীর উপরে চাঁদ ও সূর্যের আকর্ষণে প্রভাব পড়ে। এর ফলে জোয়ার ভাটা হয়। আহ্নিক গতি সমুদ্র স্রোত ও বাতাসের প্রবাহকেও প্রভাবিত করে। এই যে চারটা বিষয় দেখলাম, এগুলো আহ্নিক গতির ফলাফল। অন্ধকার ঘরে মোমবাতি আর গ্লোবের সাহায্যে আমরা পৃথিবীর দিন-রাত্রি কেমন হয় তা সহজেই দেখে নিতে পারি। এই গ্লোব আর মোমবাতির এই পরীক্ষা তোমরা ছোটবেলা থেকেই দেখছো, আশা করি তোমরা করেছো। যদি করেও থাকো, আর একবার যদি করে দেখো, যদি গ্লোব নাও থাকে, তুমি একটা কোনো গোল জিনিস দিয়ে, একটা বল দিয়ে যদি এই পরীক্ষাটা করার চেষ্টা করো, তাহলে বিষয়টা নিজের কাছে আরো অনেক স্পষ্ট হবে। পৃথিবীর যে বৃত্তাকার অংশে আলো এবং অন্ধকারের মাঝখানে থাকে, তার একটা সুন্দর নাম আছে, ছায়াবৃত্ত। ছায়াবৃত্তের এলাকায় পূর্ব দিকে উষা হয় আর পশ্চিমে হয় গোধূলি। ছায়াবৃত্তকে পেরিয়ে দিন ও রাত হয়। এই যে ছায়াবৃত্ত, আমরা গ্লোবটা যেহেতু উল্টো করে দেখছি তাই পূর্ব পশ্চিমও এখানে উল্টো। এই পশ্চিম দিকে হবে গোধূলি, আর এই পূর্ব দিকটাতে হবে উষা। ছায়াবৃত্তকে পেরিয়ে গেলেই দিন হবে অথবা রাত হবে। নিজ অক্ষে অবিরাম পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে ঘুরতে পৃথিবী আবার সূর্যের চারদিকেও ঘুরছে।
এই ঘূর্ণনও পশ্চিম থেকে পূর্ব দিকে এবং একটি নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে। নির্দিষ্ট এই পথে ঘুরতে ঘুরতে পৃথিবী আবার সূর্যের চারদিকেও প্রতি সেকেন্ডে ৩০ কিলোমিটার গতিতে ঘুরছে। সূর্যের চারপাশে পৃথিবীকে এক চক্কর দিতে যে সময়টা লাগে সেই সময়টাকে বলে সৌর বছর। সূর্যকে একবার ঘুরে আসতে পৃথিবীর ৩৬৫ দিন, ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড বা ১ বছর সময় লাগে। কিন্তু হিসেবের সুবিধার জন্য সৌর বছর ধরা হয় ৩৬৫ দিনে। আর প্রতি ৪ বছর পর পর ফেব্রুয়ারি মাসের সঙ্গে যে একটা বাড়তি দিন জুড়ে দেওয়া হয় তাতে হিসেব মিলে যায়। সেই বছরটি হয় অধিবর্ষ বা লিপ ইয়ার। পৃথিবীর এই বছরভর গতিকে বার্ষিক গতি বলে। পৃথিবী সূর্যের চারদিকে এই রকম উপবৃত্তাকার পথেও ঘুরছে। দেখো, পথটা কিন্তু একদম গোল নয়, একটা গোলের মতন, বৃত্তের মতন, কিন্তু বৃত্ত নয়। বার্ষিক গতির ফলে দিন ও রাতের ব্যবধান হয়, অর্থাৎ একই জায়গায় কখনো দিনের সময়টা বেশি আবার রাতের সময়টা কম হয়, আবার কখনো উল্টে যায়, মানে দিনটা ছোট হয় আর রাতটা বড় হয়। এই এদের মতন উল্টে যায়। দেখো এরা কেমন করে উল্টাবে, এক হ্যালো কিটি আর এই যে প্রিঙ্গলসের লোকটা, এদের মতোই উল্টে যায়। বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন জায়গার আবহাওয়া বছরের বিভিন্ন সময়ে একটা নির্দিষ্ট নিয়মে বদলায়। তাই একই জায়গায় কখনো গরম থাকে আবার কখনো ঠান্ডা হয়। এর ফলে বৃষ্টি হয়, তুষার ঝরে, গাছের পাতা গজায় শুকোয়, নানান ফুল ফোটে, কোকিল ডাকে। অর্থাৎ পৃথিবীর ঋতু বৈচিত্র্য বার্ষিক গতির কারণেই হয়। আর এই যে আমরা দেখলাম, এগুলো হচ্ছে বার্ষিক গতির ফলাফল। আমরা ঋতু বৈচিত্র্যের ছবি দেখতে পাচ্ছি। দিন রাতের হ্রাস বৃদ্ধির কারণ। পৃথিবী তার নিজ অক্ষের উপরে লম্বভাবে থাকে না, এই যে এরকম লম্বা হয়ে থাকে না, সে পূর্ব দিকে ৬৬.৫ ডিগ্রি কোণে এইভাবে হেলে থাকে, যার ফলে সূর্যের চারদিকে যখন সে ঘুরছে, এইভাবে ঘুরছে আবার সূর্যের চারদিকে ঘুরছে, কখনো এই যে হেলে থাকে বলে, এই দেখো একদিকে কাত হয়ে তুমি যদি হাঁটতে থাকো একটা মাঝখানে কেন্দ্র করে একদিকে কাত হয়ে একই রকম ভাবে হেঁটে আসো, তখন তুমি ব্যাপারটা বুঝতে পারবে। কি হয়, কখনো উত্তর মেরু সূর্যের দিকে বেশি সরে আসে আবার কখনো দক্ষিণ মেরু আসে। এর ফলে দুই মেরুতেই দিন আর রাতের সময়ের পরিমাণটা বদলে যায়। মানে কখনো উত্তর মেরুতে দিনটা বড় রাতটা ছোট, আবার সেই উত্তর মেরুতেই কখনো দিনটা ছোট রাতটা বড়, আবার দক্ষিণ মেরুর ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। বাড়িতে তুমি একটা আপেল বা বলের মাঝখানে যদি কাঠি ঢুকিয়ে একটা ছোট মোম বা প্রদীপ জ্বালিয়ে এই পরীক্ষাটা করে দেখো, তাহলে এই ব্যাপারটা বুঝতে পারবে যে পৃথিবীর ওই একটু কাত হয়ে ঘুরবার কারণে কেমন করে এক এক দিকে এলে আলোটা এক এক দিকে পড়ে। এই ছবিটা একটু ভালো করে দেখি। বিপরীত দিকের যে ছবি দুটো তার মধ্যে কি কি মিল অমিল আছে। বিপরীত দিকে মানে এই লালের সঙ্গে এই লাল আর এই সবুজের সঙ্গে এই সবুজ। আগে তোমরা একটু দেখে নাও, তারপরে আমি কথা বলছি। দেখা হলো? আচ্ছা, যদি সবুজটা আমরা দেখি, এখানে এই উত্তর মেরু, এই যে বিন্দুটা এটা সুমেরু আর এটা হলো কুমেরু। এখানে মেরুবৃত্ত ৬৬.৫ ডিগ্রিতে সে আছে। এই হলো এই হলো মকর ক্রান্তি, ২৩.৫ ডিগ্রিতে আছে। এই হচ্ছে ০ ডিগ্রিতে নিরক্ষরেখাটা আছে। আর এই যে কর্কট ক্রান্তি আছে উত্তর মেরুতে ২৩.৫ ডিগ্রি, মাঝখানের এই এলাকাটা হচ্ছে নিরক্ষীয় এলাকা। আবার এই যে সুমেরু বৃত্ত ৬৬.৫ ডিগ্রিতে আছে। এই তারিখটা হলো ২১শে মার্চ। আর এই সময়টাকে বলছি বাসন্ত বিষুব।
তোমাদের বই থেকেই এই ছবিটা নেওয়া হয়েছে, বইয়ের সঙ্গে মিলিয়ে দেখতে পারো। এরপরে এই সবুজটা দেখি, এখানেও এই যে সুমেরু, এই যে কুমেরু, এখানে ডিগ্রিগুলো আর লেখা নেই, তোমরা নিশ্চয়ই এগুলো চিনতে পারছো। এটা মেরুবৃত্ত, এই হচ্ছে মকর ক্রান্তি রেখা, নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা, এটাও মেরুবৃত্ত। এই সময়টা হচ্ছে 23 সেপ্টেম্বর, শারদ বিষুব। এখন দেখো, এই যে ডান দিকে হেলে আছে, সেও ডান দিকে হেলে আছে। সূর্যের আলো কোথায় কেমন করে পড়ছে, দুঃখিত, এর মধ্যে কি মিল অমিল আছে তোমরা খেয়াল করো, আমরা একটু পরে দেখতে পাবো সেটা। আবার এখানে এই যে সুমেরু কুমেরু, এই যে আমাদের পৃথিবীর অক্ষটা কি হচ্ছে, এই 21শে জুনে এসে উত্তর মেরুতে গিয়ে দীর্ঘতম দিন হচ্ছে আর ক্ষুদ্রতম রাত হচ্ছে, আর এখানে দক্ষিণ মেরুতে গিয়ে দীর্ঘতম রাত হচ্ছে, ক্ষুদ্রতম দিন হচ্ছে, এবং সেটা হচ্ছে কোন জায়গায়, এই যে কর্কট ক্রান্তি রেখায় আর মকর ক্রান্তি রেখায়। এই জায়গাটায় দিনটা সবচেয়ে বড়, রাতটা সবচেয়ে বড়, আর দিনটা সবচেয়ে ছোট। এরপরে এদিকে গেলে একটুখানি আগালে এখানে রাতটা ক্রমশ ছোট হতে থাকবে, ছোট হতে হতে এইখানে গিয়ে রাতটা সবচেয়ে ছোট হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে উত্তর অয়নান্ত। অয়ন কথাটার মানে হচ্ছে পথ বা বাড়ি। এখন এইখানে একটু দেখো তো, এই ব্যাখ্যাটা অবশ্য আমি কারোর কাছে পাইনি, আমি নিজেই বুঝে নিয়েছি। তোমাদের কাছে অন্য কোনো ব্যাখ্যা যদি থাকে তাহলে আমাকে কিন্তু একটু জানাবে। এই যে উত্তরায়ণ হচ্ছে, এই উত্তরের দিকে যে সেই আলো পড়ছে এই বাড়িতে, এই পথে, এটার শেষ দিন হচ্ছে এই 21শে জুন। এরপরে আসলে দক্ষিণায়নের পথে যাবে পৃথিবী। এই উত্তরায়ণের পথে আসতে আসতে এখানে এসে উত্তরায়ণ শেষ হয়েছে, উত্তরে সেই অনেক আলো পড়েছে। এরপরে দক্ষিণে যেতে যেতে এই যে দেখো, দক্ষিণে সবচেয়ে বেশি আলো পড়বে এবং এখানে দক্ষিণায়নান্ত হয়ে যাবে। আর এটা উত্তরায়নান্ত, এটা দক্ষিণায়নান্ত। এটা 21শে জুন হয়, এটা 22 ডিসেম্বর হয়। তোমরা খেয়াল করে দেখো যে 3 মাস পর পর এই ঘটনাগুলো ঘটছে। আর ছবিতে আমরা এতক্ষণ দেখছিলাম দিবারাত্রির হ্রাস বৃদ্ধি, মানে দিন রাতের ছোট হওয়া বড় হওয়া। এইখানে আমরা পার্থক্যগুলো খুব স্পষ্ট করে দেখতে পাবো। 21শে জুন দক্ষিণায়নান্ত আর 22 ডিসেম্বরকে বলছি উত্তরায়নান্ত। উত্তর মেরু সূর্যের দিকে 23.5 ডিগ্রি ঝুঁকে থাকে, এটা হচ্ছে সর্বোচ্চ ঝুঁকে থাকা। আবার দক্ষিণ মেরু এই সময় কি হয়, দক্ষিণ মেরু সূর্যের দিকে সর্বোচ্চ ঝুঁকে থাকে। এই সময় যেহেতু উত্তর মেরু ঝুঁকে থাকছে, দক্ষিণ মেরু দূরে সরে যায়, এই সময় দক্ষিণ মেরু ঝুঁকে থাকছে, উত্তর মেরু সূর্য থেকে দূরে সরে যায়। আবার 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ বা কর্কট ক্রান্তি রেখায় 90 ডিগ্রি কোণে লম্বভাবে সূর্যের আলো পড়ে। তোমরা তো জানোই যে এই রকম হলে এটা 90 ডিগ্রি কোণ হয়, এরকম লম্বাভাবে সূর্যের আলোটা পড়ে। আর এখানে কি হচ্ছে, 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে অর্থাৎ মকর ক্রান্তি রেখায় 90 ডিগ্রি কোণে সূর্যের আলো পড়ছে। এই 21শে জুন বা দক্ষিণ অয়নান্ত, দক্ষিণায়ন যখন শেষ হলো তখন কর্কট ক্রান্তি রেখায় 90 ডিগ্রি কোণে লম্বভাবে সূর্যের আলো পড়ছে, আর এখানে উল্টোটা হচ্ছে মকর ক্রান্তি রেখায়, কিন্তু ঘটনা ঘটছে একই। এইখানে উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড়, রাত সবচেয়ে ছোট হয়। উল্টোটা আমরা না দেখেও জানবো। দক্ষিণ গোলার্ধে চোখ বন্ধ করেও তুমি বলে দিতে পারবে এই দিকটা যদি একটু মনে রাখতে পারো। দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় বড় রাত আর সবচেয়ে ছোট দিন হয়। সব সবচেয়ে বড় দিন হয় আর রাত সবচেয়ে ছোট হয়। এই ঘটনাটা ঘটছে উত্তর গোলার্ধে, এই ঘটনাটা ঘটছে দক্ষিণ গোলার্ধে। দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে ছোট, রাত সবচেয়ে বড় হয়। মানে আবার এই যে এই কথাটাই এখানে বলছে। আবার এই সময় কি হয়,
এই ঘটনাটা এখানে হয়। সুমেরু বৃত্ত ৬৬৬ ডিগ্রি উত্তর থেকে উত্তর মেরু পর্যন্ত ২৪ ঘন্টা দিন, আর কুমেরু বৃত্তে এখানে ২৪ ঘন্টা রাত থাকে। মানে সুমেরু বৃত্তটা হলো ওই যে আমরা আগের ছবিতে দেখেছিলাম, এখান থেকে এই পর্যন্ত, আবার এখান থেকে এই পর্যন্ত কি হচ্ছে, ২৪ ঘন্টা দিন আর রাত থাকছে। আবার ২২ ডিসেম্বরে উত্তর অয়নান্ততে গিয়ে কুমেরু বৃত্তে মানে নিচের দিকটাতে বা দক্ষিণ দিকে ২৪ ঘন্টা দিন, আর সুমেরু বৃত্তে মানে ওপরের দিকটাতে উত্তরে ২৪ ঘন্টা রাত থাকছে। এই একটা দিনে সেই ঘটনাটা হয়, এখানেও এই একটা দিনে এই ঘটনাটা হয়। ২১ মার্চ বাসন্ত বিষুব, আর ২৩ সেপ্টেম্বর শারদ বিষুব। ২২ ডিসেম্বরের পর উত্তর মেরু ক্রমশ সূর্যের দিকে ঝুঁকতে থাকে আর দক্ষিণ মেরু সরে যেতে থাকে। উত্তর গোলার্ধে দিন বড়, রাত ছোট হতে থাকে। এই ২১শে মার্চের দিকে আসতে আসতে এই ঘটনাটা ক্রমশ ঘটতে থাকে। আবার এখানে কি হচ্ছে, ২১ জুনের পর এখানে আসতে আসতে দক্ষিণ মেরু ক্রমশ সূর্যের থেকে ঝুঁকতে থাকছে, আবার উত্তর মেরু সরে যাচ্ছে। দক্ষিণ গোলার্ধে তখন দিনটা বড় হচ্ছে, রাতটা ছোট হচ্ছে। এখানে উত্তর গোলার্ধে দিন বড় হচ্ছিল, রাত ছোট হচ্ছিল, এখানে দক্ষিণ গোলার্ধে। দুটো মেরুই সূর্য থেকে সমান দূরত্বে থাকে এই দিনে। সূর্যরশ্মি নিরক্ষরেখায় ৯০ ডিগ্রি কোণে বা লম্বভাবে পড়ে সুমেরু ও কুমেরু বৃত্তে, ৬৬৬ ডিগ্রি কোণে আর উভয় মেরুতে ০ ডিগ্রি কোণে পড়ে। এখানেও দেখো একই ঘটনা ঘটে, এখানেও যা ঘটে এখানেও তা ঘটে, কিন্তু এখানে ঘটে উল্টোটা। ফলে কি হচ্ছে, দুই মেরুতেই অর্থাৎ সারা পৃথিবীতে দিন-রাত্রি সমান হয়, এই সময়ও তাই হয়। মানে এই যখন বাসন্ত বিষুব আর শারদ বিষুবে আসছি, তখন কোন মেরু কোন দিকে ঝুঁকছে সেটাতে একটা পার্থক্য হয় ঠিকই, কিন্তু তার ফলাফলটা দেখো একই হয়। ঋতু পরিবর্তন। সূর্যরশ্মি খাড়াভাবে বা লম্বভাবে বা ৯০ ডিগ্রি কোণে পৃথিবীর উপর পড়লে তা অল্প জায়গায় পড়ে। যখন এরকম খাড়া হয়ে সূর্যের আলোটা পড়ছে, ওর আলো খাড়া হয়ে পড়লে অল্প একটু জায়গায় পড়বে, কিন্তু ও যদি এরকম তির্যকভাবে বা আড়াআড়ি যায় তাহলে অনেকটা ছড়িয়ে যায়। এখানে বায়ুমণ্ডল ভেদ করে আসবার ব্যাপারও আছে, কিন্তু ছড়িয়ে গেলে আসলে তার তাপটা কমই হয়। যেহেতু পৃথিবী নিজ অক্ষ থেকে ৬৬৬ ডিগ্রি কোণে হেলে থাকে, মানে সোজা হয়ে এরকম না থেকে বাঁকা হয়ে থাকে, তাই তার বিভিন্ন জায়গার সঙ্গে সূর্যের যে কৌণিক দূরত্ব সেটা সারা বছর জুড়েই বদলে বদলে যায়। তাই প্রত্যেকটা জায়গায় তাপেরও বছর জুড়েই তারতম্য ঘটে, মানে সারা বছর জুড়েই একটা জায়গায় কম তাপ পড়ছে, বেশি তাপ পড়ছে, মানে এই ঘটনাগুলো সব জায়গার ক্ষেত্রে ঘটে। বার্ষিক গতির ফলে এভাবে ঋতু পরিবর্তন ঘটে। ঋতু পরিবর্তনের আরও কিছু কারণ জেনে নেই। পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য ৯৩,৮০,৫১,৮২৭ কিলোমিটার। কত? ৯৩,৮০,৫১,৮২৭। এই পথটি বৃত্তাকার নয়, উপবৃত্তাকার, সেটা আমরা দেখেছি। ফলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবসময় সমান থাকে না। জানুয়ারির ১ তারিখ থেকে ৩ তারিখে পৃথিবী ও সূর্য সবচেয়ে কাছাকাছি থাকে, একে পৃথিবীর অনুসূর বলে। আর জুলাইয়ের ১ থেকে ৪ তারিখে পৃথিবী সূর্য সব থেকে দূরে থাকে, এটাকে বলে অপসূর। এইভাবে ঘুরতে ঘুরতে যখন এরকম একটা দূরত্বে থাকে, এরকম একটা দূরত্বে তখন কাছাকাছি চলে আসে। আর যখন এই উপবৃত্তের একটু দূরের দিকে যায় তখন দূরে চলে আসে। এর ফলে কি হয়, সূর্যতাপের তারতম্য হয় এবং ঋতু পরিবর্তন ঘটে। এই যে পৃথিবী সূর্যের কাছাকাছি যাচ্ছে আবার দূরে সরে যাচ্ছে, সেটাতেও সূর্যতাপের তারতম্য হয়। আবার ওই যে পৃথিবীটা হেলে যাচ্ছে এবং একবার উত্তর মেরু সূর্যের দিকে যাচ্ছে, একবার দক্ষিণ মেরু সূর্যের দিকে যাচ্ছে,
সেটাও ঋতু পরিবর্তনের একটা কারণ। আর এগুলো হচ্ছে আরো বাড়তি কারণ। বাংলাদেশ উত্তর গোলার্ধে। এই বাংলাদেশ হলো উত্তর গোলার্ধে, আর কর্কটক্রান্তি রেখা এর মাঝখান দিয়ে চলে গেছে। এই যে দেখতে পাচ্ছ দাগটা, এখান থেকে কর্কটক্রান্তি রেখা চলে গেছে, মানে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে যে রেখাটা। এই যে ছবিটা, এটা ভালো করে একটু দেখি। বিপরীত দিকের ছবিগুলোর মধ্যে যে মিল আর অমিল, সেটা কি লক্ষ্য করছো? এখানে কি আছে? এখানে উত্তর গোলার্ধে আছে গ্রীষ্মকাল, উত্তর গোলার্ধের এই জায়গাটায় আলো বেশি। আর দক্ষিণ গোলার্ধে শীতকাল, কারণ এখানে আলো এইটুকু আর ঠান্ডাটা বেশি, অন্ধকার বেশি। এই সময়ে উত্তর গোলার্ধে শরৎকাল, দক্ষিণ গোলার্ধে বসন্তকাল। এই দিকের ছবিটা দেখো, এখানেও কিন্তু একই রকম, অথচ কালটা উল্টে গেছে। সেটা কেন হচ্ছে সেই কথাটা বলি। এখানে যে দক্ষিণ গোলার্ধে শীতকাল, শীতকাল আসতে আসতে, আর ওখানে গ্রীষ্মকাল আসতে আসতে কি হলো নিজে একটু দেখে নাও। এই গ্রীষ্মকাল, এখানে গ্রীষ্মকাল কি বেশি আছে না কম আছে? ওখান থেকে গরমটা কি এখানে এসে কমে গেছে? আর এখানে এসে কি হয়েছে, শীতটাও কমে গেছে। আচ্ছা, শীতের কমে গেছে, শীতের পরে এলো বসন্তকাল, আর এখানে গরম কমে গেল, গ্রীষ্ম বর্ষা শরৎকাল এলো। তারপরে এই দিকে যেতে যেতে কি হলো, এই যে শীত কমে বসন্ত এলো, তারপরে শীত কমতে 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 গরমটা আরো বাড়লো, তখন হয়ে গেল দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। আর এখানে উল্টো ঘটনাটা ঘটলো। এখানে হলো কি, এদিকে তো সমানই ছিল, এখানটা গ্রীষ্মকাল হয়ে গেল, আর ওখানে গিয়ে উত্তর গোলার্ধে শীতকাল হয়ে গেল। আবার সে যেতে যেতে, দুটো ছবি যদিও একই রকম লাগছে, কিন্তু যেতে যেতে কি হলো, উত্তর গোলার্ধে তো শীতকাল ছিল, শীতের পরে উত্তর গোলার্ধে বসন্ত এলো। এখানে দেখো শীত গ্রীষ্ম, মানে সূর্যের আলো তাপ সমান। আর এখানে ছিল গ্রীষ্মকাল, সেটা আস্তে আস্তে শরৎকালের দিকে চলে গেল। এখন এই উল্টো দিকের দুটো ছবি একই রকম, তাদের আলো হাওয়া তাপ একই রকম আছে, কিন্তু কালটা উল্টে গেছে, কারণ ও যখন যাবে, এদিকে সরে যাবে, এখানে যে ঘটনাটা ঘটবে, আর এটাতে যখন এদিকে সরবে, এখানে যে ঘটনাটা ঘটবে, দুটো এক নয়। এবং এখানে আসতে আসতেও যে ঘটনা ঘটেছিল পথে, সেটা এক নয়। কিন্তু এই দুই দিকেই ফলাফলের মধ্যে অনেক মিল আছে, ঘটনায় অমিল আছে। 21 জুন উত্তরায়ণের শেষ দিন, কর্কটক্রান্তি দিবস। আর 22 ডিসেম্বর দক্ষিণায়নের শেষ দিন, মকরক্রান্তি দিবস। এই যে ছবির যে পার্থক্যগুলো, এটা আমরা একটু ছকে দেখে নেই। 21 জুন উত্তরায়ণের শেষ দিন, মানে এই যে উত্তর দিকে যাচ্ছিল, উত্তর দিকটা উপরের দিকটায় বেশি বেশি আলো তাপ আসছিল, আস্তে আস্তে বেড়ে বেড়ে সবচেয়ে বেশি অবস্থায় পড়লো এই 21 জুন তারিখে। অয়ন কথাটার অর্থ পথ বা বাড়ি। এখন তুমি নিজে একটু বুঝে নাও, কারণ আমি আমার মতন বুঝে নিয়েছিলাম যে এই উত্তরায়ণ থেকে যেটা হয়, যে এই উপরের বাড়িটায় অনেক বেশি আলো পড়ে। আর 22 ডিসেম্বর দক্ষিণায়নের শেষ দিন, মানে দক্ষিণ দিকে বেশি আলো পড়ে, আর 22 ডিসেম্বরে এসে সর্বোচ্চতে পৌঁছায়, ওটা মকরক্রান্তি দিবস। সূর্যরশ্মি কর্কটক্রান্তির 23.5 ডিগ্রি, কর্কটক্রান্তি মানে 23.5 ডিগ্রি উত্তরে লম্বভাবে পড়ে। লম্বভাবে 90 ডিগ্রি কোণ তো জানোই, এই রকম করে এদিকে, এই এই 90 ডিগ্রি কোণে এইখানে এসে পড়ছে সূর্যের আলো এইখান থেকে। তখন কি হয়, উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন হয়, ক্ষুদ্রতম রাত হয়। 21 জুনের 1.5 মাস আগে থেকেই তাপটা আসলে বাড়তে থাকে, তারপর ওই দিন সর্বোচ্চ হয়, এরপরে আবার 1.5 মাস কমতে থাকে। কিন্তু এই সময়টা, এই যে আগের 1.5 মাস পরের 1.5 মাস মিলিয়ে মোটামুটি 3 মাস উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল থাকে। আর যখন এখানে যাবে, উল্টো ঘটনাটা ঘটছে। এখানে কর্কট ক্রান্তিতে 23.5 ডিগ্রি উত্তরে, আর এখানে হচ্ছে মকর ক্রান্তিতে মানে 23.5 ডিগ্রি দক্ষিণে, কিন্তু ওই লম্বভাবেই তাপ দিচ্ছে।
এদিন দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন, ক্ষুদ্রতম রাত হয়। এদিকে হয়েছিল উত্তর গোলার্ধে, একই ঘটনা দক্ষিণ গোলার্ধে গিয়ে ঘটছে। আর এখানেও 22 ডিসেম্বরের আগে থেকে তাপ বাড়তে বাড়তে 22 ডিসেম্বরে গিয়ে সর্বোচ্চ হয়, এরপরে কমতে থাকে। 1.5 মাস পর্যন্ত দক্ষিণ গোলার্ধে থাকে গ্রীষ্মকাল। এখানে উত্তর গোলার্ধের ঘটনাটা দেখছি, এখানে দক্ষিণ গোলার্ধের ঘটনাটা দেখছি। আর আলাদা আলাদা তারিখে একই রকম ঘটনা দুই গোলার্ধেই ঘটে। এখানে কি হয়, ওই কথাটা বলা হচ্ছে যে এখানে যা হচ্ছে দক্ষিণে তো তার উল্টোটাই হবে ওই ওই দিনে। আবার এখানে এসেও এই দিনে উত্তরে যা হচ্ছে, এই দক্ষিণে যা হচ্ছে উত্তরে তার উল্টোটা হয়। এই দক্ষিণ গোলার্ধে কি হয়, মকরক্রান্তিতে সূর্যরশ্মি পড়ে তির্যকভাবে, 1.5 মাস আগে থেকে তাপ কমতে থাকে, ওখানে বাড়ছিল আর নিচে গিয়ে কমছে। আর পরের 1.5 মাসেও বাড়ে সামান্য, কিন্তু তাতে শীতকালটা থাকে। আর এখানে উত্তর গোলার্ধে উল্টো ঘটনা ঘটছে, কর্কট ক্রান্তিতে সূর্যরশ্মি পড়ছে তির্যকভাবে, 1.5 মাস আগে থেকে তাপ কমছে, পরের 1.5 মাসেও ওই যতটুকু বাড়ে তাতে শীতকাল থাকে। এখানে 21 মার্চ আর 23 সেপ্টেম্বরে কি ঘটনা ঘটছে এটার একটা তুলনামূলক ছক দেখছি। এখানে উত্তর দক্ষিণ মেরু সূর্য থেকে সমান দূরত্বে থাকে, আমরা ছবিতে দেখেছিলাম। এখানেও তাই হয়, সমান দূরত্বে থাকে। এখানেও সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ 0 ডিগ্রি অক্ষাংশে 90 ডিগ্রি কোণে এই যেরকম লম্বভাবে কিরণ দেয়। আর এখানে কি হচ্ছে, ওই একই ঘটনা ঘটছে। সারা পৃথিবীতে দিনরাত সমান হচ্ছে, এখানেও সমান হচ্ছে। আচ্ছা, আগের স্লাইডে আমি এরকম এখানে দেখিয়েছিলাম, ওটা ভুল ছিল, ওটা তো তির্যক, এরকম লম্বভাবে কিরণ দেয়। পর 21 মার্চের 1.5 মাস আগে থেকে 1.5 মাস পর পর্যন্ত উত্তর গোলার্ধে বসন্তকাল। আর এখানে 23 সেপ্টেম্বরের 1.5 মাস আগে থেকে 1.5 মাস পর পর্যন্ত দক্ষিণ গোলার্ধে বসন্তকাল। আর 21 মার্চের 1.5 মাস আগে থেকে 1.5 মাস পর পর্যন্ত দক্ষিণ গোলার্ধে থাকছে শরৎকাল। আর আমরা এই উল্টো দিকে গিয়ে কি দেখছি, 23 সেপ্টেম্বরের 1.5 মাস আগে থেকে 1.5 মাস পর পর্যন্ত উত্তর গোলার্ধে শরৎকাল। গল্পে গল্পে ভূগোল। এখানে আমরা একটা গল্প শুনব, যে গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারবো কেমন করে পৃথিবীর দিন রাত্রির হ্রাস বৃদ্ধি হয় আর ঋতু পরিবর্তন হয়। তোমরা হয়তো ভাবছো যে আমি গল্পটা পেরিয়ে যাচ্ছি, আসলে তা নয়, আমি গল্পটা পড়বো এই ছবিটার কাছে এসে, তাতে তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। এটা পশ্চিম দিক, মানচিত্রে আমরা এই দিকটাকে পশ্চিম বলি, এই জন্য পশ্চিমা। পশ্চিমা ওর নাম নয়, আমি গল্পের প্রয়োজনে নাম দিয়েছি পশ্চিমা, দক্ষিণা, পূর্বা, উত্তরা। এরা হলো ধরিত্রীর 4 ছেলে মেয়ে। ওরা 4জন 4 জায়গায় থাকে। ধরিত্রী তার নিজস্ব ক্যারাভানে চড়ে সারা বছর ঘুরে বেড়ায় এমনি করে। আর নিয়ম করে 3 মাস পর পর এক একজনের বাড়িতে একদিন করে থাকে। প্রতি বছর 21 জুন তারিখে সে যায় পশ্চিমার বাড়ি। সে উত্তরায়ণ বইটা পড়তে পড়তে যায়, এই উত্তরায়ণ বইটা পড়তে পড়তে এখানে আসে। আর এখানে এসে 6 মাস আগে পড়তে শুরু করা বইটা শেষ হয়। এই বাড়ির না এসিটা ঠিক নেই, সেই কারণে শরীরের ওপরের দিকটায় এই এইখানটায় খুব গরম লাগে, আর শরীরের নিচের দিকটায় লাগে ঠান্ডা। ও বাড়িতে আবার খাঁচায় দুটো ময়না পাখি আছে, খাঁচাটা দোতলা। ওপরের তলার ময়নাটা কি বলে, বলে আজকের দিনটা খুব বড়, আর রাতটাকে বলে ছোট, আর বলে গরমও পড়েছে ভীষণ। অন্যদিকে নিচতলার ময়নাটা বলে কি, ইস, আজকের রাতটা আর ফুরোতেই চাইছে না, আর শীতও পড়েছে খুব, দিনটা তো খুব ছোট্ট। এরপর পশ্চিমার বাড়ি থেকে ধরিত্রী যায় ছেলে দক্ষিণার বাড়িতে। এই যাবার পথে সে আবার
দক্ষিণায়ন বইটা পড়তে পড়তে যায়। এমন সময় কি হয়, ওর ক্যারাভানের দোতলাটা আস্তে আস্তে গরম হতে থাকে, গরম কমতে থাকে, আর আলোও কমতে থাকে, আর নিচতলায় গরম বাড়তে থাকে, আলোও বাড়তে থাকে। সে বাড়তে বাড়তে এখানে চলে যায়, এখানে গিয়ে কি হয়, উপরে তলার আর নিচতলার আলো, গরম, ঠান্ডা সব একটা সমান সমান অবস্থায় পৌঁছয়। 23 সেপ্টেম্বর তারিখে, এই 23 সেপ্টেম্বর তারিখে পৌঁছয় ধরিত্রী এই দক্ষিণার বাড়িতে। সেখানকার এসিটা ঠিক আছে, সব দিকে সমান তাপ, না ঠান্ডা না গরম। কিন্তু এ বাড়িতেও দোতলা খাঁচায় ময়নার ঝগড়া লেগে আছে। ওপরের ময়না বলে কি, গরম কমে আরাম হলো, এখন শরৎকাল। আর নিচের ময়না বলে শীত কমে আরাম হলো, এখন বসন্তকাল। এখান এখানে গরম থাকে, এখান থেকে আস্তে আস্তে গরম কমে আরাম হয়, এখানে শীত থাকে, আস্তে আস্তে শীত কমে আরাম হয়। দক্ষিণার বাড়ি থেকে রওনা দেয় ধরিত্রী পূর্বার বাড়ির দিকে। পূর্বার বাড়ির দিকে যেতে যেতে ওই দক্ষিণায়ন বইটাই সে পড়তে থাকে। এবারে ওর ক্যারাভানের ওপরতলাটার গরম আর আলো আরো কমতে থাকে। একসময় তো গরমটা বেশি ছিল, যখন এইখানে ছিল গরমটা বেশি ছিল, এখানে এসে গরমটা কমেছে। আবার এই নিচতলাটায় ঠান্ডা বেশি ছিল, এখানে এসে ঠান্ডাটাও কমেছে। কিন্তু এখানে গিয়ে কি হয়, ওর ওপরতলার গরম আর আলোটা কমতে থাকে আরো, আর নিচতলায় গরম বাড়তে থাকে, আলোটা বাড়তে থাকে। এরপরে ধরিত্রী 22 ডিসেম্বর এই বাড়িতে পৌঁছে তার দক্ষিণায়ন বইটা পড়া শেষ করে। পূর্বার বাড়িটার আবার নিচতলাটায় সারাদিন ভীষণ গরম, দীর্ঘতম দিন, সারাদিন ভীষণ গরম, দিনটা যেন ফুরোতেই চায় না। আর রাতটা দেখো, ক্ষুদ্রতম রাত, ঝুপ করে শেষ হয়ে যায়। আর তখন দোতলায় কি হয়, দোতলাটায় বড্ড ঠান্ডা আর অন্ধকার, আর ওখানে দিনের আলোটাও কম। এখান থেকে ধরিত্রী রওনা দেয় উত্তরার বাড়ির দিকে। উত্তরার বাড়ির দিকে রওনা দিতে দিতে পথে উত্তরায়ণ বইটা আবার পড়তে শুরু করে। এখন কি হবে, উত্তরায়ণ বইটা পড়তে শুরু করেছে মানে উপরের দিকটা এখন গরম হতে শুরু করেছে। এবারে যেন ওর ক্যারাভানের উপরতলাটার ঠান্ডাটা কমতে থাকে। উপরতলা যে ঠান্ডা ছিল প্রচন্ড, সেটা আস্তে আস্তে কমতে থাকে। এই এই সাদা রেখাটা বাড়তে থাকে, আর নিচতলাটার গরম কমতে থাকে। এই রেখাটা সরতে থাকে, আর এই রেখাটা এই দিকে আসতে থাকে। 21 মার্চ গিয়ে সে পৌঁছয় উত্তরাদের বাড়িতে। ওদের বাড়ির এসি আর আলোতেও কোনো গোলমাল নেই, উপরতলা নিচতলা ব্যাস সব সমান সমান, আলো বাতাস, দিন রাত, ঠান্ডা গরম সমান সমান। কি চমৎকার আবহাওয়া তখন। কিন্তু ওপরতলা থেকে, শ্বশুর শাশুড়িদের তো একটু ঝগড়া থাকে জানোই, ওপরতলা থেকে যখনই বলে ওঠে উত্তরার শ্বশুর যে কি চমৎকার আবহাওয়া, শীত চলে গেছে, গাছে গাছে নতুন পাতা, এখন তো বসন্তকাল, এখন বসন্তকাল, তখনই এই নিচতলা থেকে আবার শাশুড়ি বলে কি, যে কি বলছো এসব, তোমার মাথা ঠিক আছে নাকি, সবে গ্রীষ্ম গেল, এখন তো শরৎকাল। আর এই নিচতলায় এই যে গরম ছিল, গরমটা বেশি ছিল সেটা চলে গেল, এখন তো শরৎকাল এখানে, আর এখানে হচ্ছে এখন বসন্তকাল। পরদিন 22 মার্চ তারিখে 21 মার্চটা এখানে কাটিয়ে ধরিত্রী আবারও সেই উত্তরায়ণই পড়ছে, কারণ এখানে গিয়ে তো সেটা শেষ হবে। উত্তরায়ণটাই পড়তে পড়তে এই পশ্চিমাদের বাড়ির দিকে সে রওনা দেয়। এবারে ওর ক্যারাভ্যানের উপরতলাটায় ঠান্ডা কমতে কমতে গরম শুরু হয়ে যায়। এই উপরতলাটায় যে ঠান্ডা গরম সমানই ছিল, এখন ঠান্ডাটা আরো কমে যায়, এই ঠান্ডাটা এদিকে কমে যায়, আর এই গরমটা এইদিকে বাড়তে থাকে।
আর গরমটা বাড়তেই থাকে, সেই সঙ্গে আলোটাও বাড়তে থাকে। আর নিচতলাটায় তখন কি হয়, উল্টোটা হয়। এখানে গরমটা, এই যে গরমটা বেশি ছিল, সেটা কমতে শুরু করে, এই কালোটা এই দিকে আসতে শুরু করে, আর এখান থেকেও সরে যেতে শুরু করে। এই রকম করতে করতে যখন এখানে এসে পৌঁছয়, তারপরে যে কি হয় সেটা তো তুমি শুরুতেই শুনেছিলে। এই যে গল্পটা, এই গল্পটার আসলে শেষ নেই। কতকাল ধরে যে ধরিত্রী এমনি করে চক্রাকারে ঘুরেই বেড়াচ্ছে, ঘুরেই বেড়াচ্ছে, আরো যে কতকাল বেড়াবে তার কোনো ঠিক নেই। কিন্তু এই ধরিত্রীর এই ঘুরে বেড়ানোতে আমাদের যেটা হলো, যে আমরা একটু এই ঋতু পরিবর্তন, দিন রাত্রির হ্রাস বৃদ্ধিটা আরেকটু ভালো করে বুঝতে পারলাম, তাই নয় কি? এখন তুমি যদি নিজের পড়ার বিষয়ে, বিশেষ করে যেগুলো কঠিন লাগে, এরকম করে গল্প বানিয়ে বানিয়ে পড়ো, তাহলে কিন্তু বিষয়গুলো মনে রাখা আরো সহজ হবে। আর আমি তো আসলে অতটা গল্প বানাতে পারি না, আমার নিজের ভাবতে অনেক সময় লাগে, মাথায় আসতে চায় না। তোমরা যত চট করে এক একটা ভাবনা ভাবো, চট করে একটা কথা বলতে পারো, আমি কিন্তু সেটা সত্যিই পারি না। তোমাদের কাছ থেকে এরকম আরো চমৎকার সব গল্প পাবো, এরকম আশা করি। আমি স্লাইডটা শেষ করবার আগে আর একবার একটুখানি বলি। এই যে দেখো, এ ডান দিকে কাত হয়ে আছে সূর্য, এখানে ও ডান দিকে কাত হয়ে থাকে। এই যে দেখো, এই অক্ষরেখাটা ডানে কাত হয়ে আছে, এও ডানে কাত হয়ে আছে, এও ডানেই কাত হয়ে আছে। এখন এখানে দিন রাত সমান দেখাচ্ছে, দুই দিকে একই রকম দেখাচ্ছে, এখানেও তাই। এখানে নয় বলে ডানে কাত হয়ে আছে, ব্যাপারটা খেয়াল করতে একটু কষ্ট হয়। এখন দেখো, ও যে ডান দিকে কাত হয়ে আছে, সূর্য থেকে একই রকম আছে, ও ডান দিকে কাত হয়ে আছে, একই রকম ভঙ্গিতে আছে। কিন্তু এই ভদ্রলোকের ঘটনাটা কি, সে যে ডান দিকে কাত হয়ে আছে, মানে মাথাটা সূর্য থেকে দূরে সরে গেছে, আর পায়ের কাছটা সূর্যের দিকে চলে এসেছে। আবার উল্টো দিকে সে যখন যাবে, উত্তরায়ণে যখন সে যাচ্ছে, তখন তার মাথাটা চলে যাচ্ছে সূর্যের দিকে, আর এই পায়ের কাছটা সূর্য থেকে দূরে সরে যাচ্ছে। দুঃখিত, এখানে মাথাটা, পায়ের কাছটা সূর্যের কাছে আসছে। আবার খেয়াল করো, এখানে যেমন আছে, এই যে ডান দিকে কাত হয়ে দিন রাত সমান, আলো বাতাস ঠান্ডা গরম সব সমান, এখানে গিয়েও তাই হচ্ছে। কিন্তু এই ডান দিকে কাত হতে হতে এই ভদ্রলোক যখন এখানে গিয়ে পৌঁছছে, এখানেও কিন্তু এই ডান দিকেই কাত হয়ে আছে, কিন্তু তার মাথাটা চলে গেছে সূর্য থেকে দূরে, পা চলে এসেছে সূর্যের দিকে। এখানে দক্ষিণায়ন শেষ হলো, আবার যখন উত্তরায়ণের দিকে সে যাচ্ছে, তখন কি হচ্ছে, এইখানে এসে সে কিন্তু কাত হয়ে আছে, উত্তরায়ণ হয়ে গেছে পুরোটাই। এই উত্তর দিকটা মানে মাথার কাছটা এখন সে সূর্যের দিকে কাত হয়ে আছে, পায়ের কাছটা সূর্য থেকে দূরে সরে গেছে। এখানে এলে মাথা সূর্যের কাছে হচ্ছে, আর এখানে মাথা সূর্য থেকে ঘুরে যাচ্ছে। এই ঘটনাটাই ঘটছে। এবারে বাড়ির কাজ। বাড়ির কাজটা কি, এই ছবিটা খাতায় এঁকে এই লাল চিহ্নিত জায়গা আর সবুজ চিহ্নিত জায়গার মিল অমিল ছক আকারে লিখে একটা তালিকা করবে। এই ছকটা কিন্তু আমি লিখে দিয়েছি, করেও দিয়েছি, কিন্তু অন্যের একজনের করা ছক বিষয়টা আসলে ঠিক মাথার মধ্যে বসে না, তুমি ওটা না দেখে করবে, নিজে নিজে দেখে এই ছবিটা আঁকবে, বুঝে বুঝে, আর না দেখে ওই লিখবার কাজটা করবে, তালিকা তৈরির কাজ। এবার নিজের কিছু কাজ, দিবারাত্রির হ্রাস বৃদ্ধি ও ঋতু পরিবর্তন ভালো করে বুঝবার জন্য পৃথিবীর যে কাল্পনিক রেখাগুলোর কথা এখানে পেয়েছো, সেগুলো একে একে বুঝে নাও। কোনো গোলাকার লম্বাটে বস্তু বা নিজের শরীরটাকে ব্যবহার করে পৃথিবীর দুই রকমের ঘূর্ণন, যে আহ্নিক গতি, বার্ষিক গতি, এবং তার ফলাফল কি হয়, এটা বুঝে নাও। পৃথিবীর গতি সম্পর্কিত পছন্দসই ভিডিও তুমি দেখে নিতে পারো, যদি এখান থেকে বুঝতে অসুবিধা হয়। যারা মনোযোগ দিয়েছো তাদের অনেক ধন্যবাদ, কিন্তু মনোযোগ যারা দাওনি, তাদের জন্য ওই যে ধন্যবাদটা এরকম করে সরে সরে যাচ্ছে, মিটিমিটি জ্বলছে, এখনো হাতে ধরা দেয়নি। তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজকের মতো এখানেই শেষ করছি।